হ্যালো এভরিওয়ান, বিডি ওয়েব টিউটরে আপনাদের সবাইকে স্বাগতম। জাভাস্ক্রিপ্টের আজকের লেসনে আমরা ম্যাথ অবজেক্টস নিয়ে আলোচনা করব। আজকে আমরা দুইটা বিষয় দেখব। প্রথমে আমরা এক্সটার্নাল ফাইল কিভাবে জাভাস্ক্রিপ্ট অ্যাড করব, এটা যারা জানেন তারা এই অংশটাকে স্কিপ করে সরাসরি ম্যাথ পার্টে চলে যাবেন। আর দ্বিতীয় অংশে আমরা আলোচনা করব ম্যাথ মেথডস। ওকে, এর আগের ভিডিওগুলোতে আপনারা দেখছেন আমি সবসময় আমরা ইন্টারনাল স্ক্রিপ্ট ইউজ করছি। ধরেন আমরা এই স্ক্রিপ্টের মধ্যে সবসময় ধরেন console.log, যে এটা হচ্ছে আমাদের দিলাম ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট ফর এক্সাম্পল। আমরা এইভাবে সবসময় কাজ করছি এবং দেখেন আউটপুটে চলে আসছে ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট। কিন্তু যেহেতু ধরেন এক সময় ফাইলটা যদি বড় হয়, HTML এখন হয়তো দেখেন 10-20 লাইন আসছে, কিন্তু এই লাইনগুলো হয়তো 10 পেজ 12 পেজ হতে পারে। তখন গেলে হয়তো 500 লাইন 600 লাইন 1000 লাইন, জাভাস্ক্রিপ্টে হয়তো দেখা গেলো 500-600 লাইন। তখন কীভাবে ম্যানেজ করবেন? এই ম্যানেজ করাটা ডিফিকাল্ট। সেই ক্ষেত্রে এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এবং ইম্পর্ট্যান্ট এই কারণেই আপনি একটা ফাইল কেন, আপনি জাভাস্ক্রিপ্টের মাল্টিপল ফাইলস আপনি অ্যাড করতে পারবেন এবং আপনি কাজ করতে পারবেন। সো আমরা প্রথমে করব কি, আমাদের যে রুট ফোল্ডার আছে, আপনারা জানেন আমরা প্রথম ভিডিওতে বলছিলাম জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল নামে একটা ফোল্ডার তৈরি করছিলাম। এই ফোল্ডারের মধ্যে অ্যাসেট একটা ফোল্ডার আছে, এখানের মধ্যে আমরা ইমেজ, ভিডিও বা অন্যান্য কিছু যা কিছু রাখার মিডিয়া ফোল্ডার রাখি। আর রুট ফোল্ডারে index.html আছে। আমরা আলাদা কোনো ফোল্ডার তৈরিও করতে পারি এই জায়গার মধ্যে, অথবা সরাসরি, যেহেতু আমাদের অ্যাপ্লিকেশনটা এখন অনেক ছোটো জাস্ট টিউটোরিয়াল হিসেবে, আমরা সেম জেএস টিউটোরিয়াল রুট ফোল্ডারে একটা ফাইল তৈরি করি, জাভাস্ক্রিপ্ট ফাইলের নাম দিলাম স্ক্রিপ্টস এবং ডট দিয়ে জেএস দিব। অর্থাৎ জেএস হচ্ছে এটা জাভাস্ক্রিপ্ট, অর্থাৎ এক্সটেনশনটা হবে জাভাস্ক্রিপ্ট। যেরকম index.html .htmlটা এটা দিয়ে বোঝায় এটা হচ্ছে HTML ফাইল, CSSটার জন্য হবে .css, এটা হচ্ছে CSS ফাইল। ওকে, যেহেতু আমরা জাভাস্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট করছি, সো আমরা নাম দিলাম scripts.js, সেভ দিলাম console.log যদি দিয়ে দিই, ধরেন এটা হচ্ছে এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ফাইল হ্যাজ বিন অ্যাডেড। ওকে, সেভ দিলাম। কোনো আসে নাই। কী কারণে আসে নাই? কারণ আমাদের এই স্ক্রিপ্ট ফাইলটাকে আমাদের index.html লিঙ্ক করতে হবে, অর্থাৎ index.htmlকে স্ক্রিপ্ট ফাইলটাকে চেনাই দিতে হবে। তো এটা কীভাবে চেনাবো? সেম আমরা ঠিক বডি ট্যাগের উপরে গিয়ে ধরুন আমরা স্ক্রিপ্ট ট্যাগ আছে, এই যে প্রথম যে স্ক্রিপ্ট ট্যাগের পরে একটা স্পেস দিয়ে src, যেরকম আমাদের CSS ফাইল অ্যাড করি, src দিলাম, দিয়ে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলটা যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের লিঙ্কটা এখানে দিতে হবে। যেহেতু আমাদের script.jsটা এটা আমাদের রুট ফোল্ডারেই আছে জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল, অর্থাৎ যে ফোল্ডারে index.html আছে সেম ফোল্ডারে scripts.js আছে। সো আমাদেরকে আলাদাভাবে কোথাও যাওয়ার দরকার নেই, সরাসরি scripts.js লিখে দিলেই আমাদের চলে আসবে। এখন যদি সেভ দেই, আপনারা দেখেন অলরেডি কিন্তু চলে আসছে আমাদের জাভাস্ক্রিপ্টের প্রথম। দেখেন এই মেসেজটা আসছে ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট, অর্থাৎ আমাদের এই যে index.html থাকে। আর এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ফাইল হ্যাজ বিন অ্যাডেড, এটা আসছে আমাদের এই যে স্ক্রিপ্টস ফাইল থেকে আসছে। তার মানে সাকসেসফুলি আমাদের ফাইলটাকে আমরা কানেক্ট করতে পারছি। ওকে, তাহলে চলেন আমরা আমাদের ইন্টারনাল ফাইলটাকে আমরা ডিলিট করে দিই। ওকে, আমরা এখন থেকে এক্সটার্নাল ফাইলেই কাজ করব। সো এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যেই কাজ করতেছি। আচ্ছা, যেহেতু আলোচনার বিষয় হচ্ছে ম্যাথ মেথডস, ম্যাথের মধ্যে জাভাস্ক্রিপ্ট ম্যাথ অবজেক্টের মধ্যে বিভিন্ন ধরনের মেথড আছে, যেসব মেথডগুলো দিয়ে আমরা আমাদের ডেইলি অ্যাক্টিভিটিস বলেন, অর্থাৎ এজ এ ওয়েব ডেভেলপার হিসাবে যখন যেটা প্রয়োজন পড়ে সেটা করতে পারি। এর মধ্যে প্রথম একটা মেথডের নাম বলি, যেটা আমরা সবাই কম বেশি পরিচিত, সেটা হচ্ছে ধরেন পাই মেথড। আমরা প্রথমে একটা ভেরিয়েবলের মধ্যে এটা রেখে দিই, ধরেন const পাই মেথড। এটাকে কীভাবে লিখবো আমরা? ধরেন ফর এক্সাম্পল প্রথমে ম্যাথ লিখবো, ম্যাথটা হবে এমটা হবে বড় হাতের, তারপরে হচ্ছে ডট, তারপরে হচ্ছে পি হবে বড় হাতের, আই হবে বড় হাতের। পাই হচ্ছে একটা প্রপার্টি, এবং দেখেন এখানে অলরেডি স্ক্রিন লেখা আসছে এটা প্রপার্টি। আমরা এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি, এই যে math.py। আমরা এটার ভ্যালুটা দেখতে চাচ্ছি আউটপুটে, ধরুন console.log লাগিয়ে আমরা যদি পাইয়ের ভ্যালুটা দেখি, যে ফর এক্সাম্পল দ্য ভ্যালু অফ পাই, এবং আমরা যদি এখানে এই পিআইটা দিলাম, দেখেন কি আসছে, দি ভ্যালু অফ পাই এত। তার মানে 3.14159। আমরা জানি যারা অলরেডি মোটামুটি ক্লাস 9-10 বা ইন্টারমিডিয়েট পড়াশোনা করছে, আমরা সবাই জানি। ওকে, এটা দেখানোর কারণটা কি? কারণটা হচ্ছে আমরা আমাদের প্রয়োজনের যে কোনো সময়, যে কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে যদি কখনো প্রয়োজন পড়ে আমরা সেটা ইউজ করতে পারবো, লজিক বিল্ডিংয়ের ক্ষেত্রে। আচ্ছা, নেক্সট হচ্ছে ধরেন এই যে 3.14159 দেখতে মনে হচ্ছে অনেক লম্বা, ডিসিমেলের পরে দশমিকের পরে অনেকই চলে আসছে, আপনার কি বলেন 3.14159। আমরা চাইছি সেটাকে রাউন্ড করে ফেলবো। এই যে রাউন্ডটাকে করতে গেলে জাভাস্ক্রিপ্টের একটা মেথড আছে, মেথডের নাম হচ্ছে Math.round। আমরা সরাসরি কোনো ভেরিয়েবল না রেখে console.log আউটপুটটা দেখার চেষ্টা করি। ধরেন এই 3.14159টাকে রাউন্ড করে ফেলি। আমরা যদি এটা কমা দিয়ে দিলাম এই যে পিআই, এখন শুধু পিআই নাকি না, আমরা প্রথমে দিব ম্যাথ, MATH, তারপর দিয়ে আমরা রাউন্ড একটা
কিওয়ার্ড আছে। তারপরে যেহেতু মেথড হলেই প্যারেন্থেসিস দিতে হবে, দিয়ে আমরা এই যে পাই math.pyটাকে আমরা দিলাম, আমরা সেভ দিলাম দি রাউন্ডেড ভ্যালু অফ কি অর্থাৎ পাই, আমার এখানে PI, দি রাউন্ডেড ভ্যালু অফ পাই ইজ 3। তার মানে কি, আমরা রাউন্ড করার পরে, আমি একটু স্মল করে বুঝতে সুবিধা হবে, রাউন্ড করার পরে আমাদের যে দেখেন এই 14159টাকে ট্রাঙ্কেট করে, অর্থাৎ এটাকে সরাই জাস্ট নিয়ারেস্ট ভ্যালুতে নিয়ে আসছে। অর্থাৎ math.roundের কাজটা হচ্ছে আমরা কোনো একটা সংখ্যাকে রাউন্ড করে নিয়ারেস্ট যে ভ্যালু আছে ওইটাতে নিয়ে আসবে। নিয়ারেস্ট ভ্যালু বলতে কি, ধরেন এই 3টা হচ্ছে আমাদের মূল ভ্যালু, রাইট? এবং যেহেতু 14159 এটা যদি 0.5 হইতো, যে 3.5, তাহলে এটাকে 4 নিয়ে দিত। তাহলে দেখেন কীভাবে আমরা এটাকে সবচেয়ে বেস্ট হয় একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে যাই, কনস্ট ধরেন একটা নাম্বার নেই এবং নাম্বারের মধ্যে রাখি ধরেন এই 3.14159 বা আরও এরকম সামথিং হোয়াটএভার কামস। এখন আমরা এই নাম্বারটাকে সরাসরি এখানে নিয়ে আসি, দেখেন তার মানে এই যে 3 আসছে, রাইট? রাউন্ডেড ভ্যালু অফ PI, আমরা এটাকে যদি দিই 3.5 দিই, তাহলে তখন এটাকে 4 করে ফেলছে। এই দেখেন এখন কিন্তু 4 করে ফেলছে, কারণ math.roundের কাজটা হচ্ছে নিকটস্থ সংখ্যা, অর্থাৎ মূল যে নাম্বারটা আছে ওই নাম্বার রাউন্ডে নিয়ে যাওয়া। এটা 3.4 এর নিচে হইলেই, ধরেন এটা যদি এমন হইতো যে 49, তাহলে কিন্তু আবার ঠিকই এটাকে 3তে নিয়ে আসতো। অর্থাৎ 3.5 এর উপরে হলে এটাকে ঠিক আপার লিমিটে নিয়ে যাবে, আপার সংখ্যায় নিয়ে যাবে, আর যদি দেখা যায় 0.5 এর নিচে হলে ঠিক নিচের সংখ্যায় নিয়ে আসবে। এই হচ্ছে math.roundের কাজ। ওকে, আচ্ছা, আমরা আরেকটা মেথড আছে, ধরেন আমরা এই নাম্বারটাকে একটু চেঞ্জ করে, আচ্ছা এই সেম নাম্বারই থাক, আমরা ওই নাম্বার দিয়ে কাজ করি। আমরা একটা নাম্বার আছে, ধরেন একটা মেথড আছে math.sale। এই ফাংশনটি আমরা যদি এই ফাংশনটা ইউজ করি, এই ফাংশনটা ইউজ করলে আমরা এই যে একটু আগে যেরকম আপনারা দেখলেন যে যখন 3.5 এর নিচে হলে, অর্থাৎ 3.5 এর নিচে হলে এটাকে রাউন্ড করে নিচের দিকে নিয়ে আসছে, 3তে নিয়ে আসছে, আর 3.5 এর নিচে উপরে হলে এটাকে সে নিয়ে যাচ্ছে 4-এ। কিন্তু math.sale যেটা আছে, ধরেন console.log একটা মেথড আছে math.sale, আমরা ধরেন সেল মেথড দিয়ে আমরা যদি কাজ করি math.sale, এই মেথড করবে কি, অলওয়েজ সে 0.5 হোক, 0.4 হোক, 0.2 হোক, সবসময় সে উপরের নাম্বারে নিয়ে যাবে, একবারে আপমোস্ট নাম্বারে। ধরেন আমরা কোন নাম্বারটাকে সেল করবো, এই যে নাম্বারটাকে, এই ফাংশন দিয়ে math.sale ফাংশন দিয়ে এটা আসবে 4। আপনারা দেখেন সেল করার পর এটা নাম্বার আসছে 4, অর্থাৎ এখানে 49 হোক আর 19 হোক 4ই আসবে। কিন্তু রাউন্ড করার পরে হচ্ছে কি, যদি এটা 5 এর উপরে হয় তাহলে কিন্তু দেখেন আপনারা আবার সে এটাকে 4 করে ফেলতেছে। আর সেলে হচ্ছে কি, অলওয়েজ সে নিয়ে যাবে আপনার একবারে টপ লিমিট, অর্থাৎ আপার লিমিটে নিয়ে যাবে, আপারে যে নাম্বার যেটা আছে সেই নাম্বারে নিকটস্থ পূর্ণ সংখ্যায় নিয়ে যাবে। এক্স্যাক্টলি এখন যদি মনে হয় আমার কোনো একটা সময় এমন একটা দরকার পড়তে পারে জাভাস্ক্রিপ্টে যে না, আমি চাইতেছি অলওয়েজ নিচের নাম্বারে নিয়ে আসবে, কোনো একটা ধরেন একটা ইনভেন্টরিতে দেখা গেল হয়তো 3.25 প্রাইসের ভ্যালু, আমরা চাইতেছি কাস্টমারকে বলবো 3.25 ভ্যালু আপনি 3 টাকা দিলেই চলবে ফর এক্সাম্পল। সো সেই ক্ষেত্রে কোন মেথড ইউজ করবো? আরেকটা মেথড আছে math.floor, আমরা console.log যাই, দিলে আমরা ফ্লোর মেথড, ফর এক্সাম্পল ফ্লোর মেথড দিলাম এবং দিয়ে সেম মেথড ম্যাথ তারপর .floor দিয়ে আমরা যদি সেম নাম্বারটাকে যদি আমরা দেখতে চাই, দেখেন আমরা সেভ করে console.log দিলাম, দেখেন ফ্লোর মেথড হচ্ছে 3, যদিও 3.59 হচ্ছে কি আমরা ইউজুয়ালি হওয়ার কথা কত, রাউন্ড দিয়ে করলে সে 0.5 এর উপরে হলে সে 4 নিয়ে যাবে, আর যদি আপনার সেল ইউজ করি অলওয়েজ 4 নিয়ে যাবে, কিন্তু math.floor অলওয়েজ একেবারে নিচের নাম্বারে একবারে মানে সর্বনিম্ন নিকটস্থ পূর্ণ সংখ্যা নিয়ে আসবে। এইটা হচ্ছে আমাদের math.floor এবং math.sale-এর মধ্যে পার্থক্য। আচ্ছা, আমরা আর একটা বিষয় দেখানোর চেষ্টা করি, নতুন করে একটা নাম্বার নেই, কনস্ট নিউ নাম্বার, একটা নাম্বার নেই এবং একটা নাম্বার রাখি আপাতত, ফর এক্সাম্পল রাখলাম 25। আমরা এটা স্কোয়ার রুট বের করব। এটা কীভাবে বের করতে পারি? যেন console.log আমরা যদি দিই স্কোয়ার রুট ফর এক্সাম্পল, তারপরে দেখেন আমরা ম্যাথ দিলাম, এটা SQRT একটা মেথড আছে, অর্থাৎ এই ফাংশনটা ইউজ করে আমরা স্কোয়ার রুট বের করতে পারবো। যে এই যে নিউ নাম্বার, এই নিউ নাম্বারটার স্কোয়ার রুট বের করবো। আমরা জানি 5 × 5 = 25, অর্থাৎ 5, এই দেখেন স্কোয়ার রুট 5 আসছে 25। আমরা যদি স্কোয়ার রুট নাম্বারটাকে যদি 625 দিই তাহলে 25 আসবে। আচ্ছা, আরেকটা মেথড হচ্ছে ধরেন math.abstract, ধরেন আমরা এই নাম্বারটাকে আপাতত এটাকে আমি কমেন্ট আউট করে ফেলি, এই নাম্বারটা হচ্ছে ধরেন -625, রাইট? সো আমাদের এটা নাম্বারটা হচ্ছে 625। আমরা এটা যদি console.log দেখি, দেখেন আমরা তো -625ই দেখবো, সরি নিউ নাম্বারটা
মানে কি আমরা এই যে আনসারে আসছে যে নতুন নাম্বারটা হচ্ছে 625, কিন্তু জাভাস্ক্রিপ্টে একটা ম্যাথের নাম আছে, একটা ফাংশন আছে যেটা হচ্ছে অ্যাবসোলিউট ফাংশন। আমরা এই অ্যাবসোলিউট ফাংশন যখনই আমরা ব্যবহার করব তখন মাইনাস নাম্বারটাকে সবসময় পজিটিভ মানে রিটার্ন করবে। ধরেন আমরা যদি বলি মানে অ্যাবসোলিউট ভ্যালু যদি আমরা বলি, ফর এক্সাম্পল রাখি জায়গার মধ্যে কমা দিলাম, দিয়ে math.abs, দেখেন এটা একটা মেথড। এবং আমরা যদি এই নিউ নাম্বারটাকে এই অ্যাবসোলিউট নাম্বারে যদি আমরা ইন করি, এখন দেখবেন সে অ্যাবসোলিউট ভ্যালু 625 নিয়ে আসছে। কিন্তু আমরা জানি কি যে মূলত এর ভ্যালুটা হচ্ছে 625। যে কোনো নাম্বার, যে কোনো মাইনাসকে যদি আমরা পজিটিভ ইন্টিজার হিসেবে দেখতে চাই, সেই ক্ষেত্রে আমরা math.absolute ইউজ করলে আমরা পজিটিভ ভ্যালু দেখতে পারবো। আরেকটা দেখেন মেথড আমরা ইউজ করি, যেমন আপাতত আচ্ছা এটাকে আমরা কমেন্ট আউট করে ফেলি, আমরা দেখতে বুঝে ফেলছি এটা, এবং এই নাম্বারটাকে আমরা নতুন একটা নাম্বার দিয়ে দিই, ফর এক্সাম্পল আচ্ছা ওইটা জায়গায় থাক। আমরা যে কোনো একটা ফাংশন দিয়ে যদি কোনো নাম্বারের পাওয়ার দেখতে চাই বা এক্সপোনেনশিয়েশন যদি আমরা করতে চাই, তাহলে সেটা কীভাবে করবো? আমরা তো জানি ধরেন এক্সপোনেনশিয়েশন যদি বলি যে আমরা 2 এর পাওয়ার 3, তার মানে কি? তার মানে 2 এর পাওয়ার 3 মানে 2 হচ্ছে 3টা, রাইট? এটা জানি, এবং এটার আনসারটা কি আসবে 8। তো আমরা এই কাজটা জাভাস্ক্রিপ্টের একটা মেথড আছে Math.pow, অর্থাৎ এই ফাংশন দিয়ে আমরা এক্সপোনেনশিয়েশন বের করতে পারি। আমরা তো জানি ধরেন এই ক্ষেত্রে যদি এরকম হয় যে 2 এর পাওয়ারটা হচ্ছে ধরেন আমরা 3, তার মানে কি এখানে 2টা হচ্ছে আপনার বেস আর তারপরে 3টা হচ্ছে এক্সপোনেন্ট, কারণ যেহেতু 2 এর পাওয়ারটা হচ্ছে 3। আচ্ছা আমরা console.log আমরা একটা নাম্বার নেই, ধরেন ফর এক্সাম্পল আমরা একটা নাম্বার নেই বেস, লেট দিয়ে নিই, লেট বেস নাম্বার, ফর এক্সাম্পল বেস নাম্বারটা হচ্ছে 2, জাস্ট বোঝানোর সাথে আমি লিখছি। এবং আরেকটা নাম্বার নিলাম, এটা দিলাম এক্সপোনেন্টটা কি, 2 এর পাওয়ারটা হবে 3। আর আমরা যদি রেজাল্টটা যদি একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, যদিও আমি একবারে করতে পারতাম বাট বোঝানোর সাথে আমি করতেছি, রেজাল্টটা হচ্ছে আমরা পাওয়ার করব 2 এর পাওয়ার 3 ক্যালকুলেশনটা প্রথমে ম্যাথ দিব, তারপরে PWU দেওয়ার পরে দুইটা নাম্বার, প্রথমে আমরা বেস নাম্বারটা দিব বেস 2। সো এই জায়গায় যেহেতু আমরা ভেরিয়েবলের মধ্যে রাখছি, বেস ভেরিয়েবলের মধ্যে আমরা দিলাম বেস, আর তারপরে আমাদের পাওয়ারটা কত 3, সো আমরা এক্সপোনেন্টটা এখানে দিয়ে দিব পাওয়ার 3। এখন যদি console.log-এ গিয়ে আমরা আউটপুটটা দেখার চেষ্টা করি, আপনারা দেখেন console.log রেজাল্ট দেখি, আমরা ধরেন পাওয়ার, জাস্ট পাওয়ার দিয়ে দিই টাইম সেভ করার সুবিধার্থে। সো পাওয়ার দেখেন ম্যাথের পাওয়ারটা কি আসছে 8। আমরা এখন চাইলে এটা চেঞ্জ করতে পারি, এই যে এখন চেঞ্জ করে 3 × 3 27। অনেক সময় দেখবেন মানে আমরা ব্যাঙ্গে কাজ করলে হয় কি, আমাদের কোনো একটা জায়গায় স্পেসিফিক ভ্যালু চেঞ্জ করতে গেলে আমরা চেঞ্জ করলাম সরাসরি একটা ভেরিয়েবলে, আমাদের পুরো ফাংশন চেঞ্জ করা লাগে না। এই জন্য আলাদা আলাদা ব্যাঙ্গে কাজ করলে সুবিধাটা হচ্ছে এজ এ বিগিনার হিসেবে এটা হচ্ছে একটা বড় অ্যাডভান্টেজ। তার মানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চাইলে এখন এখানে 4টা অর্থাৎ 3^4 হতে পারে, 3^4 এর ভ্যালু হবে 81, কারণ আমরা জানি কি 3^4 এর ভ্যালু এরকম 3 × 3, তার মানে 3 × 9, 3 × 27, 3 × 27 81। এইভাবে আমরা অর্থাৎ বিভিন্ন এক্সপোনেনশিয়াল ভ্যালু বের করতে পারি। আচ্ছা আরেকটা মেথড আমরা আলোচনা করি, আরও 2-3টা মেথড আলোচনা করে মূলত শেষ করে ফেলবো। ধরেন একটা মেথড আছে র্যান্ডম, একটা নাম্বার নিলাম, ফর এক্সাম্পল লেট র্যান্ডম নাম্বার, এবং এই নাম্বারের মধ্যে আমরা math.randomটাকে রাখি। দেখেন math.random অলওয়েজ 0 থেকে 1 এই নাম্বারটা শেষ করবো, অলওয়েজ 0 থেকে 1 র্যান্ডম নাম্বার দিলাম, ধরেন র্যান্ডম নাম্বার। এখন দেখেন সব সময় 0.0 থেকে 1-এর মধ্যে একটা নাম্বার যতবারই সেভ দিব নাম্বারটা চেঞ্জ হবে। দেখেন এখন 0.878 আবার সেভ দিলাম, এটা অটোমেটিক চেঞ্জ হবে। র্যান্ডম নাম্বারটা হচ্ছে কি 0 থেকে 1-এর মধ্যে সব সময় একটা ভ্যালু নিয়ে আসবে, যদি আমরা কোনো স্পেসিফিক নাম্বার সিলেক্ট না করে দিই। এখন যদি মনে হয় যে আমরা চাইতেছি ম্যাথ 1 থেকে 10-এর মধ্যে বা 1 থেকে 20-এর মধ্যে র্যান্ডম নাম্বার সবসময় আমরা আউটপুট দিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা কী করব, যে নাম্বার পর্যন্ত র্যান্ডম নাম্বার দেখতে চাচ্ছি সেই নাম্বারটাকে আমরা গুণ করব। ওকে, এখন বলতে পারি যে 10 কেন, কারণ আমরা 1 থেকে 10-এর মধ্যে দেখতে চাচ্ছি, কারণ আমরা জানি math.random অলওয়েজ 0 থেকে 1 রিটার্ন করে। তার মানে সর্বনিম্ন ভ্যালুটা হচ্ছে কিন্তু 0 থেকে উপরে, আর সর্বোচ্চ ভ্যালুটা হচ্ছে আমাদের 10। এবং তারপরে হচ্ছে কি আমাদের যেহেতু আমরা জানি সব সময় 0-এর ভ্যালু রিটার্ন করে, আমরা এর সাথে 1 যোগ করে দিব। এখন দেখেন আনসারটা কি আসছে, সে এইবার যখন আমরা দিচ্ছি র্যান্ডম নাম্বারের ভ্যালু নিয়ে আসছে 4.73। আমরা যদি আবার সেভ দিই অন্য একটা নাম্বার নিয়ে আসবে 6.88, আবার যদি সেভ দিই সে 6.10 নিয়ে আসছে, আবার যদি সেভ দিই অন্য একটা নাম্বার নিয়ে আসছে, এবার 2.46 নিয়ে আসছে। এখন আপনারা চাইতে পারেন যে এখন তো আমি চাইতেছি এটাকে রাউন্ড করে ফেলবে, সবসময়
আমার যে আপার ডিজিটাল লিমিটে নিয়ে যাওয়া যায়, তাহলে আমরা ইউজ করতে পারি ম্যাথ.ফ্লোর। এই যে পুরো অংশটুকুকে আমি যদি কাট করে নিয়ে যাই, যে এই যে Math.round র্যান্ডম নাম্বারটাকে Math.ফ্লোর এবং এই অংশটুকুকে যদি আমরা Math.ফ্লোরের মধ্যে ঢুকাই দিই, তখন অলওয়েজ কিন্তু একবার রাউন্ড নাম্বার নিয়ে আসবে। কারণ আমরা এখানে দেখেন আমরা যখন রাউন্ড করছিলাম, ফ্লোর মেথড দিয়ে কি অলওয়েজ একবারে নিচের নাম্বারে নিয়ে আসবে, অলওয়েজ, নো ম্যাটার হোয়াট। সো সেই ক্ষেত্রে হবে কি 7 পয়েন্ট সামথিং হলে এটাকে 7-এ নিয়ে আসবে। আমরা আবার যদি সেভ দিই, দেখেন 2 আসছে, আবার যদি সেভ দিই 9 আসছে। আমরা এই নাম্বারটাকে চেঞ্জ হয়ে বলি 100-এর মধ্যে হবে, তাহলে দেখেন 85 আসছে। আবার যদি সেভ দিই অন্য কোনো নাম্বার 2 আসবে, আবার সেভ দিলাম অন্য কোনো নাম্বারের 5 আসছে। অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত র্যান্ডম নাম্বার আমরা এইভাবে দেখতে পারি। আমরা জাস্ট 2টা বা 3টা মেথডস নিয়ে আলোচনা করি, সেগুলো হচ্ছে Math.max, Math.min। অর্থাৎ Math.maximum, যেটা ম্যাক্স দিয়ে আমরা কোনো একটা সেটের মধ্যে ম্যাক্সিমাম নাম্বারটা বের করতে পারি। ধরুন আমরা console.log-এ সরাসরি আমরা দেখে ফেলি। console.log আমরা একটা ম্যাথ নিলাম Math.max, এবং ম্যাক্সের মধ্যে আমরা কিছু সিরিজ নাম্বার নিলাম 10, 8, তারপরে 200, তারপরে ধরেন 50.5। আমরা এই যে নাম্বারগুলো আমরা এখানে দিয়ে দিই, ধরেন ফর এক্সাম্পল নিয়ে দিই ম্যাক্সিমাম, তখন বুঝতে সুবিধা হবে, এবং একটা স্পেস দিয়ে কমা দিলাম। অর্থাৎ এই যে Math.max-এর মধ্যে এই নাম্বারগুলোর মধ্যে থেকে আমরা ম্যাক্সিমাম নাম্বারটা বের করবো। দেখেন এখানে কি আসছে, 200 নাম্বারটা আসছে ম্যাক্সিমাম। আচ্ছা, একইভাবে আমরা যদি মিনিমামটা দেখার চেষ্টা করি, ধরেন এটাকে দিয়ে দিলাম মিনিমাম, এবং আমরা এখান থেকে যদি দেখি Math.min দিই, তাহলে কি আসতেছে আমরা দেখি। এখানে ধরুন ফর এক্সাম্পল আমরা দিলাম মিন, তাহলে সেভ দিলাম। এখানে আমাদের মিনিমাম নাম্বারটা আসছে 8, কারণ সর্বনিম্ন ভ্যালু হবে 8। তো আমরা এইভাবে ম্যাক্সিমাম এবং মিনিমাম ইউজ করতে পারি। আর ফাইনাল যে মেথডটা হচ্ছে সেটা হচ্ছে আমরা Math.trunk। এই মেথড দিয়ে আমরা ধরেন কোনো একটা নাম্বার, ধরুন ফর এক্সাম্পল একটা নাম্বার নিলাম এবং নাম্বার দিলাম ধরুন 100.90, ওকে। আর আমরা console.log যে ট্রাঙ্ক করি, ট্রাঙ্ক দিয়ে আমরা করি কি কোনো ভগ্নাংশের ফ্র্যাকশনাল যে অংশ যেটা আছে ওইটাকে আমরা ডিলিট করে ফেলতে যাচ্ছি, এটাকে বলে ট্রাঙ্ক দিয়ে কেটে ফেলা আর কি। সো আমরা একটা অংশ কেটে ফেলি, ধর নাম যদি নেই Math.trunk, এবং ট্রাঙ্কের মধ্যে আমরা এই যে নাম্বারটা আছে এই নাম্বারটাকে দিয়ে দিলাম। ফর এক্সাম্পল দেখেন ট্রাঙ্ক করার পরে আমাদের 100 চলে আসছে। অর্থাৎ আমরা যদি এখানে যদি একবারে 1000 ভ্যালু থাকে সেইটাকে নিচে নামে নিয়ে আসবে, ধরেন 85, 5.52.99, 85,252। অর্থাৎ ট্রাঙ্ক মেথড দিয়ে আমরা ভগ্ন অংশটুকু, অর্থাৎ যে ফ্র্যাকশনাল অংশটুকু আমরা ডিলিট করতে পারি। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা জাভাস্ক্রিপ্টের বেশ কিছু মেথড সম্পর্কে পরিচিত হয়েছেন, এবং আপনাদের কাজ হচ্ছে নিজেরা আপনারা এই যে মেথডগুলো নিয়ে বারবার প্র্যাকটিস করা, এবং আরও বিভিন্ন রিসোর্স যেমন W3 স্কুলস আছে, MDN আছে, এবং আপনারা নিজের এক্সপেরিমেন্ট ইউজ করে আরও বিভিন্ন ভিডিও দেখে আপনাদের স্কিলটাকে আগায় নিয়ে যাওয়া। পরবর্তী ভিডিওতে আমরা আরেকটা টপিক নিয়ে আসবো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আপনার ফ্রেন্ড সার্কেলদের সাথে আপনারা শেয়ার করবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফিজ।